দর্শক স্বাগত দীপ্ত নিউজ আপডেটের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। শুরুতেই বন্যা প্রসঙ্গ। বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে নোয়াখালী গেছেন সহকর্মী আসিফ জামান। দর্শক, তিনি আছেন নোয়াখালীর চাটখিল এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আসিফ, জানতে চাই, আপনি আগের খবরেও দেখাচ্ছিলেন আসলে এই যে ভয়াবহ বন্যার যে চিত্র আপনি দেখাচ্ছিলেন, একই সঙ্গে ত্রাণ পৌঁছানো নিয়ে সমস্যার কথা জানাচ্ছিলেন। এখন আসলে ত্রাণের পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলোতে মূলত সমস্যাগুলো কি দেখা যাচ্ছে জানাবেন। আনোয়ার, আমি এখন আছি চাটখিলের ৩ নং পশ্চিম পরকট ইউনিয়নের পরকট গ্রামে। এই গ্রামের একটি মসজিদের দৃশ্য আমি দেখাচ্ছি। আমি হেঁটে সেই মসজিদটিতে প্রবেশ করছি, কিন্তু সেখানে আসলে এরকম পানি, অর্থাৎ হাঁটু পর্যন্ত পানি মারিয়ে মসজিদের ভেতরেও ঠিক একই পরিমাণ পানি। আজকে যেহেতু জুমাবার, কিছু সময় আগে এই মসজিদে জুমার আজান যিনি দিয়েছেন, মুয়াজ্জিন, তিনি মূলত এখানে আজান দিয়েছেন মাইকে, কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়েছে পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫তলা ভবনের ৫ম তলাতে। এলাকাবাসী সেখানে গিয়েছেন, সে সময় তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই দুর্যোগটি হঠাৎ করে এসেছে, তবে পানি যে কয়দিন ধরে স্থায়ী হয়েছে, অর্থাৎ ১৫ দিনের মতো যেভাবে বন্যা এসেছে সেভাবে কিন্তু পানি কমছে না। এটির একটি কারণ তারা বলেছেন যে আশপাশের যত জলাশয় আছে, আমি এলাকার প্রবীণদের সাথে কথা বলেছি, তারা বলেছে ৮৮-র বন্যাতেও বন্যা এসেছে, পানি দ্রুত নেমে গেছে, তবে এখন এই জলাধারগুলো মূলত বিভিন্নভাবে দখল এবং ভরাটের কারণে এবারে পানি নামার হার অনেক কম, যে কারণে কিন্তু এই দুর্ভোগটি দীর্ঘস্থায়ী হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে এই যদি খালগুলো, জলাধারগুলো দখলমুক্ত না করা যায়, বা সেটি কিন্তু আসলে এই বন্যার সুরাহা খুব সহসা মিটবে বলে তারা মনে করছেন না। আরেকটি বিষয় বলি, ত্রাণ নিয়ে যারা আসছেন তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা মূলত বলছেন যে এই যে এখানে যে পরিমাণ পানি, অর্থাৎ হাঁটু পর্যন্ত পানি, এখানে নৌকা নিয়ে প্রবেশও কিন্তু করা বেশ দুঃসাধ্য, যে কারণে তারা মূলত মূল যে সড়কটি গিয়েছে, এটি কিন্তু মূল সড়কের পাশের একটি এলাকা। মূল সড়কে ত্রাণ দিয়ে গেলে মূলত এখানে যারা গ্রামে অবস্থান করছেন তারা কিন্তু সে খবরটি পাচ্ছেন না, এবং যে কারণে পর্যাপ্ত আকারে এই গ্রামগুলোতে বা ঘরগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে না, অথবা যে বাড়িতে মাথাপিছু যে পরিমাণ ত্রাণ প্রয়োজন সে পরিমাণ ত্রাণ তারা পাচ্ছেন না, এবং যে কারণে কিন্তু অনেকেই বেশ সংকটে রয়েছেন। তারা যেটি অভিযোগ করছেন যে এই ত্রাণগুলো যে এখানে হেঁটে যে দেয়া প্রয়োজন সেটি মূলত দিচ্ছেন না, এবং যারা ত্রাণ বিতরণ করছেন তারাও এটি বলছেন যে মূলত হেঁটে বিভিন্ন জায়গাতে গিয়ে তাদের পক্ষে ত্রাণ সামগ্রী পৌঁছানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো নৌকা নিয়ে কিছু কিছু জায়গাতে পৌঁছানো গেলেও নৌকারও কিন্তু অপ্রতুলতা রয়েছে, এবং একটি বিষয় তারা বলেছেন যে নৌকা খুবই অল্প সংখ্যক, যে কারণে নৌকার যে ভাড়া চাওয়া হচ্ছে সেটি নিয়েও আসলে তাদের পক্ষে পৌঁছানো সম্ভব নয়, যে কারণেই আসলে কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের সমন্বয় না থাকাতেই কিন্তু এই সংকটগুলো তৈরি হয়েছে। এবং বন্যার পানি যতদিন স্থায়ী হবে বা যতদিন এই পানি এখানে থাকবে, ততদিনই কিন্তু এই মানুষের জীবন জীবিকাগুলো হুমকিতে থাকবে, এবং বিকল্প ব্যবস্থা আসলে কি করা যায় সেটি নিয়ে আসলে সরকারকে ভাবার প্রয়োজন বলে এই মানুষ দাবি করছেন। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর চাটখিল থেকে বন্যা পরিস্থিতি সবসময় জানাচ্ছিলেন সহকর্মী আসিফ জামান। এদিকে নোয়াখালীর বন্যা কবলিতরা আশ্রয় কেন্দ্রে গেলেও পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে, বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, শুরুতে দিন কিন্তু আবহাওয়া ভালো থাকার কারণেই কিন্তু পানি অনেকটাই নামতে শুরু করে দিয়েছে। যদিও আবহাওয়া অফিস বলছে যদি ভারী বর্ষণ না হয় আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু নোয়াখালীর পরিবেশ অনেকটাই স্বাভাবিক হতে শুরু করবে। তবে আমরা নোয়াখালী বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি, আসলে দীর্ঘ 10 থেকে 11 দিন মানুষ পানিবন্দী থাকার কারণে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সেখানে দেখা দিয়েছে কিন্তু বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং কি স্বাস্থ্য সুরক্ষা, আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখেছি। সেখানে কিন্তু শূন্য বয়স থেকে প্রায় 3 বছরের বয়সী যে শিশুরা আছেন তারা কিন্তু ডায়রিয়া, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তার পাশাপাশি আসলে এখানে একটা বলা যায়, যেহেতু এখানে 5 থেকে 6 ফুট পানি উঠেছে, তো সেক্ষেত্রে ধরা যায় যে প্রত্যেকটা বাথরুমের সেফটি ট্যাঙ্কি থেকে কিন্তু সেই ময়লাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, আর সেই পানি দিয়েই কিন্তু আসলে গোসল বা রান্নাবাড়া সহ বিভিন্ন কাজ করছেন। তো বোঝা যায় যে আসলে রোগ জীবাণু ছড়িয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সও খবর নিয়েছি, প্রত্যেক দিন কিন্তু গড়ে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে 40 থেকে 50 জনের বেশি কিন্তু ডায়রিয়া রোগী আক্রান্ত ভর্তি হচ্ছেন। তো আসলে বলা যায়
যে নোয়াখালীর স্বাস্থ্য সুরক্ষাও কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। যদিও পানি অনেকটা নামতে শুরু করেছে, একদিকে স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে, আর যেই পরিমাণ পানি বেড়েছে এটি আসলে সেরে উঠতে অনেকটাই সময় লাগবে। তো আসলে সর্বশেষ বলা যায় যে নোয়াখালীর 9 উপজেলার মধ্যে 8 উপজেলার মানুষ, প্রায় 21 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। আস্তে আস্তে উন্নতির দিকে হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়ার বন্যার পানি নামলেও বেরিয়ে আসছে এর ক্ষয়ক্ষতি, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন অনেকে। দর্শক, বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাদান নাবিল। নাবিল, জেলায় বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আসলে কত? দুর্গতরা কিভাবে দিন পার করছেন? বিস্তারিত জানাবেন। জি, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং করবাই 3টি উপজেলা মূলত বন্যায় আক্রান্ত হয়। বন্যার প্রায় 70টির কাছাকাছি গ্রামের বেশ কয়েক হাজার মানুষ পানিবন্দী ছিল। এখন প্রায় সব এলাকা থেকে পানি নেমে গেছে, তবে পানি নামার সাথে সাথে এখন বন্যার ভয়াল চিত্র বের হয়ে আসছে। আমি বেশ কয়েকটি গ্রামের মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বিশেষ করে যাদের বাড়িঘর কাঁচা এবং বিশেষ করে ফ্লোরটা কাঁচা, তাদের বাড়িঘর এখনো শুকোয়নি, ঘরের ভিতর কাদা হয়ে আছে। অনেকে বলেছেন যে পানি এত দ্রুত এসেছে যে তারা ঘর থেকে বের হয়ে এসেছেন, কোনো মালামাল, টিভি, ফ্রিজ, কোনো কিছু ইলেকট্রনিক সামগ্রী নিরাপদ জায়গায় রাখতে পারেনি। কাপড় চোপড় সব ভাসিয়ে নিয়ে গেছে, অনেক মালামাল, খাদ্যদ্রব্য ভাসিয়ে নিয়ে গেছে। আজকে এখনো সবাই বাড়ি ফিরেনি। আজকেও আমি দেখলাম মাত্র কয়েকজন দেখলাম যে বাড়ি ফিরে আসছে। অনেকেই এখনো আত্মীয় স্বজনের বাড়ি বা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তো পাশাপাশি বন্যার সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে শিশু এবং নারীরা। তারা বলছে যে বন্যার কারণে অনেক বাড়ির, যেসব বিশেষ করে কাঁচা বাড়ির, কাঁচা এবং টিনের ঘরের যে এই বাথরুমগুলো ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছে। ফলে পুরুষরা বাইরে তারা তাদের প্রয়োজনটা মেটাতে পারলেও নারীদেরকে আসলে নারী এবং শিশুদেরকে বেকায়দায় পড়তে হচ্ছে। পাশাপাশি বন্যার কারণে নারী এবং শিশুদের, বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়া এবং চর্মরোগের প্রকোপ দেখা দিয়েছে। বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে আজকে আমি জানতে পেরেছি যে বেশ কিছু মানুষ মাত্রই হাসপাতাল থেকে ফিরছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। তালিকা করার পরে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাদান নাবিল। এবার পরের প্রসঙ্গ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। 2010 সালের ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয়, তাতে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরই মধ্যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদ স্বাক্ষর করেন। দিবসটি উপলক্ষে মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন রাজধানীতে নানা কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। তারা দেশের গুমের মতো আর কোনো ঘটনা দেখতে চান না। পাশাপাশি বিভিন্ন সময়ে যারা গুম হয়েছেন তাদের দ্রুত ফিরে পাওয়ার দাবি জানান। আজকে এসেছি আবার নতুন সরকার, নতুন বাংলাদেশ, নতুন সূর্য উদয়, আবার আমরা পুনর্জন্ম, আমি মনে করি সেটা আবার একটা নতুন স্বাধীন দেশ। সেই দেশে আমি আমার স্বামীকে ফিরে পাবো, সেই প্রত্যাশায় আমি এখানে দাঁড়িয়েছি। অনেক আগে আমার মা আর বাবা বলতে পারেনি, কারণ আমি অনেক ছোট ছিলাম। এখনো তো আমার কান্না আসে, দোয়া করি আর কি। আমাদেরকে অনতিবিলম্বে আমাদের মানুষগুলোর খোঁজ দিন। আমাদের মানুষগুলোর সাথে কি ঘটেছে অন্তত আমি, তার সন্তান, কারো ভাই, কারো বোন, এরা সবাই জানতে চায়। এই ছিল এখনকার দীপ্ত নিউজ আপডেটে। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।